সুপ্রিয় দর্শক মণ্ডলী, নিউজ নারায়ণগঞ্জের নিয়মিত টক শোতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে পুরো সময় জুড়ে যুক্ত রয়েছে আমি মোহাম্মদ আকাশ। আমাদের আজকের স্টুডিওর আমন্ত্রিত অতিথি সাবেক মহানগর ছাত্র দলের সভাপতি রাকিবুর রহমান সাগর ভাই। সাগর ভাই, আপনাকে নিউজ নারায়ণগঞ্জের পক্ষ থেকে ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আমাদের আরেকজন অতিথি আছে, সেজন হচ্ছে নারায়ণগঞ্জ মহানগর ছাত্র শিবিরের সভাপতি আসুজ্জামান রাকিব ভাই। রাকিব ভাই, আপনাকেও অসংখ্য ধন্যবাদ, আপনি আপনার ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। আমি প্রথমেই রাকিব ভাইয়ের কাছে যেতে চাই। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব বলেছেন, তাদের একটা বক্তব্যে তিনি বলেছেন যে নারীদের ক্ষেত্রে নারীরা যেমন পোশাক ইচ্ছা তারা পরতে পারবে। ছাত্র শিবিরের একজন নেতা হয়ে ছাত্র শিবিরের পক্ষ থেকে আপনার এটাতে কোনো মন্তব্য আছে কিনা, বা আপনার কোনো বিরোধ আছে কিনা এই যে নারীদের পোশাক পরার ক্ষেত্রে? জি, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ উপস্থিত আজকের মেহমান এবং সঞ্চালক উভয়কেই ধন্যবাদ। আমি সরাসরি সময় ক্ষেপণ না করে আপনার প্রশ্নে চলে যাচ্ছি। আসলে ইসলামের যে ফান্ডামেন্টাল বিষয়গুলো, এটা আগে প্রথমে আমাদের বুঝতে হবে। ইসলামে আসলে কখনো জোর জবরদস্তি নাই। যে কোনো ইবাদতের ব্যাপারে, যে কোনো কিছুর ব্যাপারে ব্যক্তি স্বাধীনতা আছে, তবে অশ্লীলতার ব্যাপারে আবার কথা আছে। তো যে আমাদের যে আমির, উনি যেই বক্তব্যটা দিয়েছেন, এটার মাধ্যমে উনি বোঝাতে চেয়েছেন যে আমরা আসলে কাউকে জোর করব না, কিন্তু অশ্লীলতার ব্যাপারটা আবার আমরা এটাতে আবার ছাড় দেওয়া যাবে না। যেমন ধরেন, কেউ যদি অশ্লীলতা ছড়ানোর ব্যাপারে যদি কোনো কার্যক্রম করে, স্বাভাবিকভাবে এটা যে কোনো দেশেই বলা চলে যে নিন্দনীয় কাজ, এবং ইসলামের দৃষ্টিকোণ থেকেও এটা আসলে নিন্দনীয় এবং অপরাধ বলা চলে। তো সেই জায়গা থেকে কেউ যদি পর্দা করে বা না করে, এটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার। ইসলাম যতটুকু তাকে পারমিশন দিয়েছে, সেই আলোকে সে যদি চলার চেষ্টা করে তাহলে সে চলবে। এখানে আসলে জামাতের আমিরের জোর করার কিছু নাই, আমারও জোর করার কিছু নাই। উনি যেইটা বক্তব্য দিয়েছে এটা একেবারে সলিড বক্তব্য, এবং এটা ইসলামের সাথে সরাসরি সঙ্গতিপূর্ণ। আপনি বলছিলেন যে আপনি যদি অশালীন কর্মকাণ্ড দেখেন, সেই ক্ষেত্রে আপনাদের একটা দ্বিমত আছে। অশালীন কর্মকাণ্ডের ক্ষেত্রে আপনাদের দ্বিমতটা থাকার কারণটা কি? অশালীন কর্মকাণ্ডর কারণে আপনি একটা যখন সুন্দর সমাজে চলবেন, সাপোজ ধরেন আমরা মাদকের ব্যাপারে যখন কথা বলি, মাদকের ব্যাপারে কি আমাদের মন্তব্যটা কি সবসময় নেগেটিভ? কখনোই পজিটিভ না, কারণ মাদক একটা যুব সমাজকে ধ্বংস করে দেয়। এখন একজন নারী যদি ওয়েস্টার্ন একটা পোশাক পরে, যেটার মধ্যে হচ্ছে শালীন কোনো বিষয় নাই, এটা পরে যখন সে রাস্তায় চলাফেরা করবে, তাকে দেখে আরও 2-4 জন ছেলের এই যে ধর্ষণের যে ব্যাপারগুলো ঘটতেছে, অনেক যে সমস্যা হচ্ছে, মেয়েদের দেখা গেছে স্বামীর সামনে থেকে একটা মেয়েকে তুলে নিয়ে ধর্ষণ করা হচ্ছে, এই জাতীয় যে ব্যাপারগুলো আছে, এগুলো কিন্তু তখনই ক্রিয়েট হয় যখনই অশ্লীলতা ছড়ায় যায়। মানুষের মধ্যে যখন লজ্জা থাকে না। একজন নারীর সবচেয়ে বড় ভূষণ হচ্ছে তাকে আবৃত রাখবে যতটুকু সম্ভব, কারণ ওই নারীর প্রতি তার স্বামীর অধিকার আছে, শুধুমাত্র তার স্বামীর অধিকারই আছে, অন্য কোনো পুরুষের সেই নারীর ক্ষেত্রে জায়েজ নেই। তো সেই জায়গা থেকে সেই নারীকে যতটুকু নিজেকে আবৃত করে চলা উচিত, সেটাই আমরা আশা করি। এখন যদি সে অশ্লীলভাবে চলাফেরা করে, তখন সমাজটাই আলটিমেটলি সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হবে। এটাই ইসলাম কখনো চায় না। দীর্ঘ 15 বছর আওয়ামী লীগ সরকারের শাসনামলে আপনারা আত্মগোপনে থেকে রাজনীতি করেছেন, আপনারা মিডিয়া ফেস হয়েছেন, এটা একদমই কম। সেক্ষেত্রে বিগত সরকারের আমলের যে আপনাদের কর্মসূচি বা কর্মকাণ্ড আর বর্তমানের যে কর্মসূচিগুলো আপনারা প্রকাশ্যে করছেন, এটার ভিতরে আসলে কেমন উপভোগ করতেছেন আসলে আপনি? আচ্ছা, এটার উত্তরটা আমি এভাবে দিতে চাই। আমরা তো ইসলামী আন্দোলন করি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসারেই চলি, রাসূলকে অনুসরণ করি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার দাওয়াতি কার্যক্রম পরিচালনা করলো, সেই আইয়ামে জাহিলিয়াতের যে যুগের কথা বলা হয়, তখন তাদের উপরে অত্যাচার নির্যাতন শুরু হয়ে গেল। তখন কিন্তু তারা গোপনেই তাদের কার্যক্রমগুলো পরিচালনা করেছে। এরপর যখন আল্লাহর পক্ষ থেকে সরাসরি ঘোষণা আসলো যে প্রকাশ্যে এখন দাওয়াতি কাজ করতে হবে, তখন তারা করেছে। এটা হচ্ছে ইসলামের মধ্যে একটা কৌশল বলা যেতে পারে। তবে ওইটার মধ্যেও একটা আনন্দ আছে। আবার এখন যে প্রকাশ্যে আমরা কাজ করতেছি, এটার মধ্যে আনন্দটা অনেক বেশি, কারণ আমরা স্বাধীনভাবে চলতে পারতেছি। দুইটার মধ্যে যদি আপনি পার্থক্য করতে চান, তাহলে প্রকাশ্যে কাজ করার মধ্যে সবাইকে নিয়ে, ছাত্রদল
অন্যান্য যেই ছাত্র সংগঠন আছে সবাইকে নিয়ে একসাথে সুস্থ ধারার রাজনীতি করার মধ্যেই আমি সবচেয়ে বেশি আমার আনন্দ লাগে। একটা খবর আমরা ইতিমধ্যে জেনেছি, আমরা শুনেছি যে ছাত্র শিবিরের নেতৃবৃন্দ যারা আছেন তারা ছাত্রলীগের রাজনীতি ইনভলভ ছিল। এক কথায় তারা ছাত্রলীগের সঙ্গে রাজনীতি করেছে। আপনাদের সাংগঠনিক দিক থেকে বা আপনারা যে রাজনীতিটা করেন সেখানে কি গঠনতন্ত্রে এমন কিছু আছে কিনা যেখানে ছাত্র শিবিরের নেতাকর্মীরা ছাত্রলীগের মতো একটা সংগঠনের সাথে যুক্ত হয়ে রাজনীতি করতে পারবে? দেখেন, আমাদের গঠনতন্ত্র বলতে আমাদের সংবিধান, ছাত্র শিবিরের আলাদা একটা সংবিধান আছে, ইন্টারনাল সংবিধান, যেটা দলের জন্য ছাত্র শিবির হচ্ছে ক্রিয়েট করছে, যেটা অনুসরণ করেই আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করি। তো সেখানে স্পষ্ট আছে যদি কেউ মানে এই আন্দোলনের সাথে হচ্ছে সাংঘর্ষিক অথবা অন্য কোনো সংগঠনের সাথে জড়িত হয়, সঙ্গে সঙ্গে তার দায়িত্ব কর্তব্য স্থগিত এবং সে যেই পদে থাকবে, সাথী হোক, কর্মী হোক, সদস্য হোক, সেটা সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাবে। কিন্তু মানে যেইটা নিয়ে মূলত প্রবলেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের SM ফরহাদের যে ব্যাপারটা নিয়ে আসলে কথা, সে মূলত আসলে ছাত্রলীগের রাজনীতির সাথে কখনো কোনোভাবেই কানেক্টেড ছিল না। আমরা তো দেখতে পেলাম যে ওনার নাম আছে আসলে, আপনি যেটা নাম দেখছেন সেটা সে ক্লিয়ার করছে, সেইটা SM ফরহাদ নামে আরো একজন আছে, সে না। আর তার সাথে ছাত্রলীগের নেতাদের যাদের ছবি আছে একটা ইফতার মাহফিলের বা একটা পুরস্কার নিচে, সেখানে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলও তাদের কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করতে পারেনি, কেউই করতে পারেনি। একটা হচ্ছে পেশি শক্তি ছিল ছাত্রলীগের, তো সেখানে জোরপূর্বক হইলেও ছাত্রলীগ সকল ধরনের কার্যক্রমে তারা থাকতো, তাদেরকে দাওয়াত না দিলে তারা অত্যাচার জুলুম নির্যাতন করত। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেট ফোরামের সে একজন দায়িত্বশীল ছিল, SM ফরহাদ। তো ডিবেট ফোরামের যে কোনো আয়োজনের মধ্যে ছাত্রলীগের নেতাদের যদি দাওয়াত না দেওয়া হয় তখন দেখা গেছে একটা সমস্যা তৈরি হয়। তো সেই পারপাস দেখা গেছে পুরস্কার নেওয়া, অথবা একটা হলের ও যে হলে থাকতো সেই হলে সৈকত থাকতো, তো একটা হলের ইফতার প্রোগ্রাম, সেখানে সব মানে ওরা তো ওদের সকল কার্যক্রমে জোর করে মানুষকে নিয়ে যেত। তো সেখানের একটা ছবি ছিল, এইটাতে আসলে কোনোভাবেই প্রমাণিত হয় না। এখানে অনেকের সাথে ছবি, যেমন সার্জিস যিনি, ওনার সাথেও ছবি আছে। তার মানে ব্যাপারটা কি আসলে সার্জিস আসলে ছাত্রলীগেরই হচ্ছে সকল? সাজিদুল আলমকে আমরা দেখেছি যে ওনার বক্তব্যে উনি ছাত্রলীগের রাজনীতির বক্তব্য দিয়েছেন, উনি বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলেছেন। সেই ক্ষেত্রে ওনাকে আমরা ছাত্রলীগের মানে নেতাকর্মীরা দাবি করছেন, অনেকে বলেছেন যে উনি নাকি ছাত্রলীগ রাজনীতি। যেটা বলতে চাচ্ছি, সার্জিস তার যে পোস্টটা আপনারা যদি খেয়াল করেন, সেখানে সে ক্লিয়ারলি লিখেছে যে জোরপূর্বক তাদেরকে আসলে যেতে হতো, নাইলে আসলে আপনি ক্যাম্পাসে থাকতে পারবেন না, হলে থাকতে পারবেন না, তখন আপনি কি করবেন। তো সেইভাবে সে ছিল, কিন্তু ছাত্রলীগের কোনো মিছিল, মিটিং বা কোনো কর্মকাণ্ড, যা তারা যে ধরনের মানুষের উপরে নির্যাতন, চাঁদাবাজি, হল দখল, টেন্ডারবাজি, এগুলো কোনো কিছুর সাথে SM ফরহাদের কোনোভাবেই কানেকশন ছিল না, কোনোভাবেই পোস্টেডও সে ছিল না। SM ফরহাদ যার কথা বলা হচ্ছে সে আরেকজন, এটা সে তার বক্তব্য ক্লিয়ার করছে। এবং আমরা সোশ্যাল মাধ্যমে অরিজিনাল যে SM ফরহাদ মানে যে পোস্টেড ছিল তার ছবিও আমরা দেখেছি। আমরা আপনার কাছে আবার ফিরে আসবো। আমরা এখন সাগর ভাই আপনার কাছে আসতে চাই। সাগর ভাই, আপনি ছাত্র দলের রাজনীতি করেছেন, ছাত্র দলের সাবেক কমিটির সভাপতি ছিলেন। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, ছাত্র দলের কমিটিগুলো বেশি দিন টিকে না কেন, অর্থাৎ বিলুপ্ত হয় না হলে মানে বাতিল করে দেওয়া হয়, আসলে এটার কারণটা আপনার থেকে আমরা জানতে চাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ আকাশ ভাই। আপনি যে প্রশ্নটা করেছেন, আমি যদি আপনার নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের কথা বলি, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের কমিটি আমাদেরটা বিলুপ্ত করা হয়েছে। আমাদের কমিটির একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, সেটা উত্তীর্ণ যখন হয়ে যায় তখন কমিটিগুলো বিলুপ্ত করে আবার নতুন কমিটি হয়। এটা হচ্ছে আমাদের সাংগঠনিক সিস্টেম। ছাত্রদল যেহেতু একটি বৃহৎ রাজনৈতিক দল এশিয়ার মধ্যে, আর জিয়াউর রহমানের হাতে গড়া দল, আমরা সাংগঠনিক সিস্টেমটা ফলো করতেই পছন্দ করি। আমাদের এই কমিটিটা বিলুপ্ত করা হয়েছে মূলত আমাদের মেয়াদ উত্তীর্ণ হয়েছে, এবং মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেই নট অনলি আমাদের, আপনার জেলা ছাত্রদল, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল, পাশাপাশি আরও 3টা জেলা এর আওতাধীন
ইউনিট কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে। একটি ছাত্র সংগঠনের কমিটি যখন আপনার পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে কমিটি হবে, তখন নতুনরা সুযোগ পাবে, নতুন নেতৃত্ব বের হয়ে আসবে, তরুণরা সুযোগ পাবে এবং এতে সাংগঠনিক যে উৎপাদন সেটা কিন্তু বৃদ্ধি পাবে, ছাত্রদলের কর্মী বাড়বে। এটা সাংগঠনিক সিস্টেম অনুযায়ী হয়েছে। না, বলা হয় ছাত্রলীগের পট পরিবর্তনের পর থেকে বিভিন্ন কর্মকাণ্ড, চাঁদাবাজি সহ নানা রকম অভিযোগের ভিত্তিতে আসলে আপনাদের এই কমিটি নাকি বাতিল করা হয়েছে বা বিলুপ্ত করা হয়েছে। আসলে কি এটা সত্য? না, এটা একটা মিথ্যে কথা। কারণ আপনি দেখেন, ছাত্রদলের একটা যে কোনো ছাত্র সংগঠনই বলি, একটা কমিটি বিলুপ্ত হলে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে। আমাদের ছাত্রদল নারায়ণগঞ্জ মহানগর ক্লাসের আওতাধীন কোনো ইউনিট কমিটির বিরুদ্ধে কিন্তু কোনো অভিযোগ ছিল না। আমরা নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল কমিটি স্টিল নাও এক্সিস্ট ছিল, এই অবস্থায় কিন্তু 5ই আগস্ট ঘটেছে। আমাদের ছাত্রদলের যারা নারায়ণগঞ্জ মহানগর এবং এর আওতাধীন প্রত্যেকটি নেতাকর্মীর এখানে অবদান রয়েছে। আমি দায়িত্বে আসার পরে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের যে 7টি ইউনিট, আগে 6টি ছিল, পরবর্তীতে একটা বৃদ্ধি হয়েছে, এটা বন্দর উপজেলা। আমি কিন্তু 7টি ইউনিট কমিটি দিয়েছি এবং খুব দ্রুততম সময়ের মধ্যে, ঢাকা বিভাগের মধ্যে মনে হয় এটা আপনার প্রথম যে খুব দ্রুততম সময়ের মধ্যে আমি নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের কমিটি পূর্ণাঙ্গ করেছি। এবং এই 5ই আগস্টের সময় আমাদের এই কমিটি বহাল ছিল। যারা 5ই আগস্টের সময় দেশনেতা তারেক রহমানের কথা হচ্ছে, যেই আমার ছাত্রদলের ভাইয়েরা যারা এই 5ই আগস্ট যাদের কমিটি ছিল এবং এই 5ই আগস্ট যাদের নেতৃত্বে হয়েছে, তারা হচ্ছে এই সময়ের যোদ্ধা। সুতরাং ব্যর্থতা বা কোনো ধরনের অভিযোগের ভিত্তিতে কমিটি বিলুপ্ত হয়েছে এটা ভাবাটা আসলে ভুল। সাংগঠনিক নিয়ম অনুযায়ী কমিটি বিলুপ্ত হয়েছে। সাগর ভাই, দেয়ালে কাঠ পাতলে শোনা যায় যে আপনি ইপিজেড দখলে নিয়েছেন, আদমজি ইপিজেডের অধিকাংশ ফ্যাক্টরি আপনার দখলে আছে, আপনি সেখানে জোরপূর্বক ব্যবসা বাণিজ্য করছেন। আসলে আপনি কি আসলেই ইপিজেডের যে অভিযোগটা আপনার বিরুদ্ধে আছে সেটা কি কতটা সত্যতা, আমরা আসলে যেটা জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। দেখুন, ইসলাম ধর্মে ব্যবসাকে হালাল করা হয়েছে। আপনি ব্যবসা করবেন, ব্যবসার মাধ্যমে আপনার কিছু আয় আসবে, আপনার পরিবার চলবে, এটা ইসলাম সমর্থিত এবং হুজুর ইসলাম এটাই বলেছেন যে ব্যবসা করো। ইপিজেড এমন একটি জায়গা যেটা হচ্ছে আপনি জানেন আদমজি এইপিজেড, আদমজি এক্সপোর্ট প্রসেসিং জোন। এখানে একটা প্রোটেক্টেড এরিয়া। আদার্স যে বাইরের যেই ফ্যাক্টরি বা গার্মেন্টস, ওখানে আপনার একটা আধিপত্য বিস্তার, পেশি শক্তির একটা ব্যাপার থাকে। ইপিজেডের চিত্রটা কিন্তু টোটালি ভিন্ন। ইপিজেডের মধ্যে আপনাকে ব্যবসা করতে গেলে আপনাকে একটি ব্যবসার প্রপার লাইসেন্স লাগবে। এই লাইসেন্স আপনার থাকার পরে আপনি ফ্যাক্টরি যারা এখানে আছে, যারা হচ্ছে আপনার এই ম্যাক্সিমাম ফ্যাক্টরি হচ্ছে বিদেশের বৈদেশিক ফ্যাক্টরি, কানাডা, জাপান, কোরিয়া, তাদের সাথে আপনার কথা বলতে হবে। কথা বলে তারা যদি আপনাকে চুজ করে, সিলেক্ট করে যে হ্যাঁ আমরা XYZ তার সাথে ব্যবসা করতে ফিল করতেছি, আমার মনে হচ্ছে সে পারফেক্ট, আমাদের সাথে তার যাচ্ছে, তখন আপনার সাথে 300 টাকা একটা স্ট্যাম্পে ডিড করবে। ডিড করার পরে আপনাকে তারা পারমিশন পাঠাবে একটা চিঠি লিখে ব্যবসাতে, যে মালগুলো আপনি আমাদের বের করেন। ব্যবসার প্রপার ট্যাক্স, কাস্টম, ভ্যাট, ট্রেজারি প্রদান করে তারপর মাল বের করতে হয়। এখানে দখলদারিত্বের প্রশ্নই আসে না। ব্যবসা একটা আলাদা প্রশাসন ইপিজেডের ভিতরে। দখল করে বা মানে ওই ইপিজেড দখলে নেওয়াটা, এটাই একটা টোটালি রং প্রশ্ন। অন্য অন্য ফ্যাক্টরি বা ব্যবসা হলে দেখা যাচ্ছে যে এই তুই করবি না আমি করব, এটা ইপিজেডের ভিতরে চলে না। আমার কিছু ব্যবসা ইপিজেডে রয়েছে, যেটা হচ্ছে আমি ফ্যাক্টরির মালিকের সাথে কথা বলে প্রপারলি কাস্টম, ট্রেজারি, ভ্যাট ট্যাক্স সরকারের সম্পূর্ণ নীতি ফলো করে ব্যবসা করছি, যেটা হচ্ছে আল্লাহ রসুল হালাল করেছেন। সংগঠন থেকেও আমাদের এই ব্যাপারে কোনো নাই। সাগর ভাই, একটা জোর গুঞ্জন আছে যে বর্তমান জেলার যে সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব, ওনার সঙ্গে ইপিজেড কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য নিয়ে আপনার সঙ্গে একটা বিরোধ আছে, অর্থাৎ মতের অমিল আছে। আপনাদের একই দলের রাজনীতি করেন আপনারা, আপনি ছাত্রদল, উনি হচ্ছে বিএনপির নীতি নির্ধারক এখানকার, যে উনি হচ্ছে জেলা বিএনপির সভাপতি। সেক্ষেত্রে আপনার সঙ্গে ওনার যে বিরোধটা, এটা কি নিয়ে আসলে? না, এটা আসলে কি দেখেন, ওই কান নিয়ে গেছে চিলে, কিন্তু কান সাথেই আছে, থাকে না এরকম? আমি দৌড়াচ্ছি কানের জন্য, চিলের পিছনে, আসলে আমার কান আমি হাত দিয়ে দেখলাম না। ব্যাপারটা এরকম। আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব উনি প্রবীণ রাজনীতিবিদ,
মেধাসম্পন্ন মানুষ, আমরা তাদের সন্তান তুল্য, তাদের ছেলের বয়সী আমরা। আমার সাথে বা আমাদের সাথে তার সাথে সম্পর্ক নেই বা একটা দূরত্ব, এগুলা ভুল। তিনি আমাদের মুরব্বী, সিদ্ধিরগঞ্জের মানুষ, উনি জেলা বিএনপির সভাপতি, আমরা তাকে সম্মান করি, শ্রদ্ধা করি। ব্যবসা বাণিজ্য নিয়ে তার সাথে আমাদের কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নেই। এগুলা মানুষ হচ্ছে বানোয়াট, মিথ্যা কথা বলে, একটা গুঞ্জন ছড়ায়, বোঝাতে চায়, একটা দূরত্ব তৈরি করে দিতে চায়, এরকম কিছুই না, এগুলা মিথ্যা। এটা আসলে আপনার যে ব্যবসাগুলো, আপনি যে ইপিজেড কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য করেন এখন, এইটা কি আপনার পট পরিবর্তন আগে নাকি পট পরিবর্তনের পর থেকে আপনার এই ব্যবসাটা আসলে আপনি ইনভলভ হয়েছেন? আচ্ছা, আমি একটু ব্যাপারটা বোঝাই বলি আপনাকে। হ্যাঁ, দেখেন, আমরা কিন্তু এই 17 বছরে 17 সেকেন্ডও কোথাও ব্যবসা করতে পারি নাই। নট অনলি আমরা, আপনার অন্যান্য সংগঠনের মানুষ হোক, সাধারণ মানুষও যারা আওয়ামী লীগ করে না, তারা ব্যবসা করতে পারে নাই। কেন? ব্যবসা করতে হলে আওয়ামী লীগের সাথে সম্পর্ক রাখতে হবে, ব্যবসা করতে হলে আওয়ামী লীগের মিছিল মিটিংয়ে যাইতে হবে, নয়তো বড় ভাইয়ের দোয়া লাগবে, পীরের আশীর্বাদ লাগবে। তো একটি স্বাধীন দেশে, যেটা হচ্ছে স্বৈরাচারের সর্বোচ্চ লেভেল, যেটা শেখ হাসিনা সরকার পার করেছে, আমরা সাধারণ মানুষ পার করেছি। তো 17 বছরে আমরা কোথাও কোনো ব্যবসা করতে পারি নাই। আমরা তো পুলিশের দৌড়ানির উপর ছিলাম, আমাদেরকে দেখলেই অ্যারেস্ট করবে, দেখলেই গুলি করে মেরে ফেলবে, বিভিন্ন প্রবলেম আমরা ফেস করেছি। যখন যারা যে অত্যাচারটা করেছে তাদের কর্মফলটা তারা পাবে। সুতরাং যখন 5ই আগস্ট ঘটলো, স্বৈরাচার সরকার পালায় গেল তাদের নেত্রী, তখন তারাও ভয়ে, তারা যে কর্মটা করেছে সেই কর্মে তারাও পালায় গেল। এখন যেই স্থানগুলো, যেমন ইপিজেডের মধ্যে আপনার, আমরা ব্যবসাটা কি করি? ব্যবসাটা হচ্ছে ইপিজেড যে প্রোডাকশনটা হয়, যেমন টি শার্ট বানায় বা পেন বানায়, যে কাটিংটা করতে হয়, কাটিং একটা ঝুট, একটা ওইটা আপনার ওদের নির্দিষ্ট একটা গোডাউন থাকে। এই গোডাউনটা কিন্তু আপনার 1 মাস পর পর ফুলফিল হয়ে যায়। ফুলফিল হয়ে যাওয়ার পরে এটা যদি এখান থেকে না সরানো হয়, ক্লিয়ার না করানো হয়, তাহলে এখানে ফায়ারের প্রবলেম থাকে, যেটা বিশাল ক্ষতি হয়ে যাবে আমাদের পোশাক শিল্পে। নয়তো এটা আপনার ওয়ার্কার একটা স্পেসে ঢুকে যায়, যেটা ওয়ার্কার কাজ করতে প্রবলেম হয়। এটা সরানোর জন্য তারাই তাগিদ দেয়, এটা তাদের উপকারের জন্য, যাতে আমাদের পোশাক শিল্পের ব্যবসাটা আপনার কন্টিনিউ করে, বাংলাদেশে একটা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে। তো যখন তারা চলে গেল, ফ্যাক্টরি লোড হয়ে গেল, ব্যবসা কাস্টম ইপিজেডের মানুষরা অস্থির হয়ে গেল যে আমাদের যদি ভাবে এটা রিলিজ না করা হয়, ক্লিয়ার না করা হয়, আমরা তো ব্যবসা করতে পারবো না আদমজিতে। ওই ক্ষেত্রে আমার একটা মালিকের সাথে সম্পর্ক ছিল, সে আমাকে ফোন দিল, সাগর, আমি তো তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসি, ভদ্র ছেলে, তুমি আসো, এসে একটু দেখো আমাদের যদি কিছু করতে পারো আমার জন্য, একটু জি 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 ডেকে নিয়ে, ইভেন ডেকে নিয়ে বলে যে তোমার যদি আমাদের একটু উপকার করতে পারো, আমরা তো এখানে ইপিজেড আছে, যদি এরকমভাবে চলতে থাকে আমরা তো এখানে ইপিজেড রাখবো না, আমরা এখানে থেকে নিয়ে যাবো, ব্যবসা করবে না, বাইরে আসবে না এখানে। তো আমি গেলাম, তার সাথে কথা বললাম যে ভাই ঠিক আছে, আমি আপনাদের এখানে নিয়ে দিই, আমরা বিএনপির যারা আছি বা আমাদের অন্যান্য সংগঠন, আমরা আওয়ামী লীগ না, আমরা উপকার করতে রাজি, এর মাধ্যমে যদি 2টা রুটি রোজগারের ব্যবস্থা হয় সবার হালাল উপায়ে, তাহলে কেন না। আমরা গিয়েছি, ওভাবে হচ্ছে এটা করেছি। আরেকটা প্রশ্ন করি, এটা হচ্ছে আপনার অভ্যন্তরীণ প্রশ্নই বলে চলে, আপনার ইপিজেড কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য নিয়ে। বর্তমানে আপনি ইপিজেডের অনেকগুলো ফ্যাক্টরি আছে, আমাদের 50-এর অধিক ফ্যাক্টরি সেখানে বর্তমানে চলমান। সেখানে আপনার কয়টা ফ্যাক্টরি আমাদের কি বলা যায় কিনা সেটা? দেখেন, এখানে এই যে বলেন না আমার ফ্যাক্টরি, ব্যাপারটা আমার ফ্যাক্টরি না। আমি আপনাকে ব্যাপারটা বুঝিয়ে বলি, অনেক ভুল ধারণা রয়েছে। আমাদের যারা নেতাকর্মী রয়েছে, যারা দীর্ঘদিন রাজপথে ছিল, কষ্ট করেছে, যারা সাধারণ মানুষ ব্যবসা করতে চায়, অনেকের আইডেন্টিটি কিন্তু একরকম না। আমি একটা জায়গায় গিয়ে একটা কথা বললে তারা যেভাবে রেসপন্স করবে, বা আমার রাকিব ভাই যেখানে গিয়ে কথা বললে একটা রেসপন্স করবে, বা আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব যেখানে কথা বললে গিয়ে রেসপন্স করবে, XYZ সাধারণ মানুষ গিয়ে সেখানে রেসপন্স নাও করতে পারে। তো আমরা যখন দেখি যে না, এই ব্যবসাটা ওইখানে কিছু লোকজন আছে যারা দীর্ঘদিন কষ্ট করেছে, ওরা হালালভাবে ব্যবসাটা নেতাকর্মীরা করে ওরা হালাল উপায়ে কিছু ইনকাম করতে পারবে, ফ্যামিলি চালাতে পারবে, যখন এটা দেখেছি যে আমাকে বলছে যে ভাই আপনি একটু সহযোগিতা করেন, আমি গিয়েছি, কথা বলেছি। সবার কিন্তু লাইসেন্স থাকে না, ব্যবসার লাইসেন্সটা সবার নেই। তা আমি ফ্যাক্টরি নিয়ে ওদেরকে দিয়েছি যে ঠিক আছে তোমরা করো, এভাবে আমি ছড়া ছিটিয়ে দিয়েছি। আমার ফ্যাক্টরি যদি বলেন, আমি ভাই এই একটা ফ্যাক্টরি বা 2টা ফ্যাক্টরির সাথে এই টুকিটাকি দিকটা আসে, আমি হয়তো চলে যাই, কিন্তু আমার এত ফ্যাক্টরি, আমি এত করতেছি, এগুলো কিছু না। কাছে থেকে দেখলে যেটা বোঝা যায়, কুয়াশার অন্ধকার থেকে দূর থেকে দেখলে সেটা বোঝা যায় না। আচ্ছা সাগর ভাই, আমরা আপনার কাছে ফিরবো আবার, আমরা রাকিব ভাই আপনার কাছে যেতে চাই আবার। আপনার
বলা হয় যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের ছাত্র শিবির, যে ছাত্র শিবির কিংবা জামাত ইসলাম, এদের ভূমিকা সবচেয়ে বেশি। এরা সামনের সারিতে থেকেও আবার আত্মগোপনে ছিল। বলা চলে তারা নিয়ন্ত্রণ করেছেন, মানে ছাত্রদের সামনে রেখে নিয়ন্ত্রণ করেছেন। আসলে কি আপনারা এই আন্দোলনটাকে নিয়ন্ত্রণ করেছেন কিনা? জি, আসলে এখন যদি বলা হয়ে থাকে তাহলে আসলে আমি আর কি বলবো। এটা যদি এখন পাবলিক বলে তাহলে আসলে আমরা তো আসলে বলছি না সেরকমভাবে। এখন এটা পাবলিকের বিষয়, পাবলিক বলতেছে। কিন্তু আমি যেটা বলতে চাই, আমি আন্দোলনের সময় আমি যেটা দেখেছি আর কি, আন্দোলনটা 16, 17 তারিখ, 19 তারিখ পর্যন্ত শামীম ওসমান যেদিন এখানে গোলাগুলি করলো, চিটাগাং রোডে যখন প্রায় আমার চোখের সামনেই প্রায় 30-35 জন ছোট ছোট, মানে খুব বেশি বয়স না, 12-13, এইটাই বেশি ছিল, যখন হত্যা করা হইলো, এরপরে কারফিউ যখন জারি করা হইলো, তখন পর্যন্ত আমরা মানে জাস্ট অ্যাজ এ হচ্ছে আমরা তো পুরো আন্দোলনটাই ছাত্রদের জায়গা থেকে, আমরা যেহেতু ছাত্র আমরা অংশগ্রহণ করেছি, যৌক্তিক দাবি যেহেতু ছিল, তো ছাত্রের জায়গা থেকে আমরা অংশগ্রহণ করেছি। কিন্তু যখন এটা বন্ধ হয়ে গেল, আপনি লক্ষ্য করবেন সমন্বয়ক আব্দুল কাদির ভাই, ওনার ব্যক্তিগত যে ফেসবুক আইডি আছে, উনি ওইখানে একটা পোস্ট দিয়েছিলেন, ওনার যে 9 দফা, আমরা এই 9 দফাটাই হচ্ছে বিশেষ করে আমাদেরই একজন ভাই, ওনার নামটা কি? আপনাদের ভাই, আপনি নামটা প্রকাশ করলে আমাদের জন্য ক্লিয়ার হয়। আমি বলি, হঠাৎ একদিন আমাকে আমার সেন্ট্রাল থেকে ঢাবির সাবেক এক ভাই ফোন দিলেন, ফোন দিয়ে আমাকে বললেন যে অমুক জায়গায় এমন একজন ভাই আসবে যাকে, কারণ হচ্ছে তখন সমন্বয়ক সবাইকে কিন্তু গুম করে ফেলা হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে, তো একজন সমন্বয়ককে হচ্ছে একজন ভাই আসতেছে, আমাকে খুব বেশি কিছু ডিটেলস বলে নাই ফোনে, বলছে একজন ভাই আসছে, তাকে রিসিভ করতে হবে। তো আমি একজন ভাইকে পাঠালাম, আমি আসতেছি আর কি, তার কথায় আমি একজন ভাইকে পাঠালাম, সেখান থেকে আব্দুল কাদির ভাইকে আমি রিসিভ করলাম। রিসিভ করানোর পরে আমরা তার মাধ্যমেই 9 দফা, তাকে একটা মানে সেফ হাউসে আমরা তাকে রাখলাম, যেখান থেকে আসলে তাকে ওইভাবে ট্র্যাকিং করে ধরা বা পসিবল হবে না। তখনই আমি তার সাথে সরাসরি আমার ফোন থেকে সেই 9 দফাটা আমি ভিডিও করি আর কি। সেটা ভিডিও করে সেটা হচ্ছে মেমোরি কার্ডে নিয়ে হচ্ছে পত্রিকা অফিসগুলোতে আমরা পাঠাই দিই যে আসলে এই 9 দফা নিয়ে আসলে সামনে কাজ হবে। তো এই 9 দফা যখন পত্রিকা অফিসগুলোতে যায়, এরপরে আন্দোলনটা কিন্তু আবার আস্তে আস্তে চাঙা হয়ে যায়। এরপরে এই সরকার যখন দেখতেছে আসলে কোনোভাবেই মানে থামানো যাচ্ছে না, এরপরে ভয়ভীতি দেখিয়ে সমন্বয়কদেরকে ডিবি হারুনের যে ভাতের হোটেল বলা হয়, সেখানে জোরপূর্বক তাদেরকে। আপনাকে কখন ডাকছিল নাকি হারুন সাহেব, যে ভাতের হোটেলের জন্য আপনাকে ডাকা হয়েছিল কিনা? আমাকে কেন ডাকবে? উনি তো নারায়ণগঞ্জে ছিলেন না। উনি নারায়ণগঞ্জে যখন ছিলেন, সেটা সম্ভবত 2018 সালে উনি সম্ভবত 17-18 দিকে উনি নারায়ণগঞ্জে এসপি হিসাবে ছিলেন। তখন তো আমি আসলে মানে জাস্ট একটা থানার সভাপতি, স্বাভাবিকভাবে তখন তো আসলে বা ওই রকম কিছু হয় নাই যে যার কারণে সে ডাকবে। আর তখন তো সে আসলে ডিবিতেও ছিল না, সে যখন থেকে ডিবিতে, তখন তো সে সেন্ট্রালি মানুষদেরকে হচ্ছে সে টার্গেট করতেছে, লোকাল বা অন্যান্য জেলায় যারা আছে তাদেরকে তো খুব বেশি ইয়ে করতেছেন। আপনি দেখেন, প্রথমে গয়েশ্বরচন্দ্র রায় ওনাকে নিয়ে ইয়ে করলো, এরপরে আরও কিছু মানুষ। তো ওই জায়গাগুলোতেই আমরা আসলে কাজ করেছি, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু আমাদের ভাইয়েরা ছিলেন, তারাই মাস্টার প্ল্যানিং করে কিভাবে এই আন্দোলনটাকে আগানো যায়। প্রথম কথা হচ্ছে যে এই সরকারের যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে যখন দাবিটা উত্থাপন করছে, মানুষ হত্যা করার আগে এটার সমাধান করা উচিত ছিল, যেই সমাধানটা শেষে হয়েছে। এতগুলো মানুষ হত্যা করে যখন ওই যে ওবায়দুল কাদের বলে না যে সরি বললে কি সব সমাধান হয়ে যায়, আসলে মানুষ হত্যা করে তখন যদি সরি বলে দাবি মেনে নেওয়া হয়, তখন এই মানুষগুলোর জীবন তাহলে কেন নেওয়া হইল? তো সেই জায়গা থেকে বিগত 15 বছর এই সরকার কি করেছে, বিগত 15 বছর 2009 সাল থেকে 23 সাল পর্যন্ত প্রায় 28,600
কোটি টাকা তারা দেশের বাইরে পাচার করছে, যেটা বাংলাদেশের যদি 4টা বছরের বাজেট ধরা হয় তাহলে তার চেয়ে অনেক বেশি। তো মানে এত কিছু করার পরে বাংলাদেশের মানুষ যখন মৌলিকভাবে চলাফেরা করতে পারতেছে না, বিরোধী মত দমনে গুম খুন হত্যা সব কিছু মিলিয়ে একটা হচ্ছে ওই যে বলে না যে মানে মানুষ যখন পাপ করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায় তখন সেটা বিস্ফোরিত হয়। তো এখানেও ঠিক সেমটা হয়েছে। আর এখানে আপনারা যদি বলেন যে ছাত্রদল আন্দোলনের পিছনে ছিল, ছাত্র শিবির ছিল, থাকবে না কেন? কারণ তারা তো তাদের মৌলিক অধিকারটা পাচ্ছে না। আর স্বাভাবিকভাবে শুধু ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র ফ্রন্ট বা অন্যান্য দল না, একেবারে আম জনতা পর্যন্ত এই আন্দোলনে নেমে গেছে যে এই সরকারের আমরা পতন চাই। মানে এই সরকার বিগত 15 বছরে বারবার বলে উন্নয়ন অনেক কিছু করেছে, এই করছে সেই করছে। এত উন্নয়ন করার পরে বাংলাদেশের আমজনতা কেন তাকে চাইলো না? এটা তো একটা বড় প্রশ্ন। তার কারণ হচ্ছে মানে মানে উপর থেকে শুরু করে মানে পার্লামেন্ট থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত তারা দুর্নীতি, দলীয়করণ। আপনি দেখেন এই যে শেখ হাসিনা, এই যে আমাদেরকে বলা হয় গুপ্ত গুপ্ত পলায় আছে, এই সেই বিগত 15 বছর অনেক কিছু বলছে। গতকালকে শেখ হাসিনার একটা হচ্ছে বিজয় দিবসের একটা সে হচ্ছে ভয়েসে কথা বলছে, অনেকে সেখানে বলছে আপা আপনাকে দেখতে চাই। সে তো পালায় আছে। কেন পালায় আছে সে? সেখানে আমরা এত 15 বছর যেই দাবিগুলো করে আসছি যে তাদের বানানো কোর্ট, তাদের বানানো আদালতে আমরা কিভাবে জাস্টিস পাবো, বিরোধী দল এখন সে একই কথা বলতেছে যে বিএনপি বা হচ্ছে জামাতের ওনারা হচ্ছে চিফ জাস্টিস সরাই দিয়ে ওদের মতো লোক দিছে, তাহলে আমরা বিচার চাইবো কার কাছে? তা এই কথাটা এতদিন তারা কেন বুঝলো না? যে এবং আপনি দেখেন সে সেখানে বলতেছে যে 14-18 খুবই হচ্ছে সুন্দরভাবে ইলেকশন তারা করছে। আসলে কোথায় মানুষ ভোট দিছে? মারা গেছে 10 বছর আগে, তার ভোটটাও পর্যন্ত দেয়া হয়েছে। আমার মনে হয় কিয়ামতের ময়দানে সে দাঁড়ায় বলবে যে আমার ভোটটা তোমরা কিভাবে দিলা। তো এখন এই যে ভোটের যে ব্যাপারগুলো, মানুষের অধিকার হরণ করা থেকে শুরু করে নিজেদের মতো আগের রাত্রেই লাইলাতুল ইলেকশন করা, হ্যাঁ এই বিষয়গুলোর কারণে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। সাধারণ মানুষ পর্যন্ত নেই। আপনি দেখেন এই আন্দোলনে ছাত্রর থেকে বেশি সাধারণ মানুষ মারা গেছে। এই যে 1400-1500 মানুষ মারা গেছে, ম্যাক্সিমামই হচ্ছে গার্মেন্টস কর্মী, রিক্সা চালক, মানে সবচেয়ে বেশি আমার মনে হয় তারাই, কারণ তারা সবচেয়ে বেশি ভুক্তভোগী ছিল। তো এই জায়গা থেকে আপনি আসলে মানে তাদের যেই কার্যক্রমগুলো ছিল, এই কার্যক্রমগুলোর কারণে সবাই এখানে কানেক্টেড হয়েছে। ছাত্রদল, আমরা আসলে কখনোই নিজেদের ক্রেডিট আমরা দাবি করি না, বা জামাত ইসলাম যে সংগঠন আছে তারাও নিজেদের ক্রেডিট দাবি করে না, ছাত্রদলও নিজেদের ক্রেডিট দাবি করে না। একাধিকবার ছাত্রদল তো ইতিমধ্যে অনেকবার বলেছে যে তারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। শেষ আমাদের কেন্দ্রীয় সভাপতির সাথে ছাত্রদলের তিনি বললেন, এবং আপনি তারেক রহমানের কথাবার্তা শুনলেও দেখবেন যে কত সুন্দর করে সাধারণ মানুষের জন্য কথাবার্তা বলতেছে। যারা দাবি করতেছে, আমার কাছে যেটা মনে হচ্ছে যে মানে হচ্ছে কেউ কেউ দাবি করতেছে তার জ্ঞানের ঘাটতি আছে, তার জ্ঞান সেখানে ঠিক করা দরকার, তার বোঝাটা ঠিক করা দরকার, কিন্তু মূল ব্যক্তি যারা আছে তারা কি বলতেছে এটার উপরে মনে হয় আমাদের খুব বেশি ফলো করা দরকার। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন আত্মপ্রকাশ হইলো, এখন একটা সুন্দর পরিবেশ চলে আসছে, আত্মপ্রকাশ হয়েছে, সিজিপিএ নিয়ে একটা ব্যাপক হরদমছে, এটা তো মিডিয়া করছে, এগুলো তো আমরা বলি না গিয়ে যে আমাদের সিজিপিএ 4 পয়েন্ট এই সেই। হ্যাঁ, ছাত্রদলের যদি না বলেন মিডিয়া কিভাবে জানলো যে আপনারা সিজিপি? এটা ভাই আমি বলি, এখানে অনেক মানুষ আমি পোস্টে দেখছি লিখছে যে আমার রুমমেট ছিল SM ফরহাদ, তার রেজাল্ট ছিল এরকম। আপনি দেখেন বিশ্ববিদ্যালয়ের একজন সায়েন্স ডিপার্টমেন্টের একজন শিক্ষিকা, সম্ভবত উনি প্রফেসর, তিনি বলতেছেন যে SM ফরহাদ যদি ছাত্র শিবির করে থাকে তাহলে ছাত্র শিবির ভালো, কারণ এর মতো এমন পোলাইট ছাত্র আমি দেখি না। এগুলা হচ্ছে তাদের সহপাঠীরা, তাদের বন্ধু বান্ধবরা বলতেছে, আমরা বলতেছি না। এই সিজিপিএর বিষয়গুলো তাদের থেকে আসতেছে। এটা জানা খুব বেশি কঠিন না, একজন মানুষের সিজিপিএ, একজন মানুষ কোন ইউনিভার্সিটিতে পড়তেছে, এটা আমার বলতে হবে কেন? এটা মানুষই খুঁজে বের করে নিবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এখানে ছাত্রদলের সাবেক প্রেসিডেন্ট আছে, আপনি ছাত্র শিবিরের প্রেসিডেন্ট। আমার আপনার কাছে প্রশ্ন, 5 আগস্টের পর থেকে বিএনপির কিছু সংখ্যক নেতাকর্মীর বিরুদ্ধে একাধিক অভিযোগ, তাদের অভিযোগের ভিত্তিতে বা অভিযোগের পর মানুষ বলে যে আপনাদেরকে মানে ছাত্র শিবির বলেন বা জামাত ইসলাম বলেন তাদেরকে এগিয়ে রাখছে। আসলে কি ছাত্র শিবির গোছানো দল মানে এই সংগঠন, নাকি ছাত্র দল গোছানো সংগঠন? আপনার মতামত আমি জানতে চাচ্ছিলাম।
আচ্ছা, আমি আমার জায়গা থেকে আমি জাস্ট বলতে পারবো আমার সংগঠনের ক্রাইটেরিয়া এই বিষয়গুলো, এরপরে মানুষ জাস্টিফাই করবে যে এটা আসলে কতটুকু গোছানো। আপনি সম্প্রতি মির্জা ফখরুল সাহেবের লন্ডনের একটা ভিডিও ক্লিপ আপনি দেখেছেন কিনা, সেখানে তিনি কিন্তু নিজেই বলেছেন যে মানে সোশ্যাল মাধ্যম প্লাস হচ্ছে নলেজ বেসড সংগঠন জামাত বা ছাত্র শিবির হওয়ার কারণে আপনারা কি এটা স্বীকার করেন কিনা, মির্জা ফখরুল সাহেব নিজেই বলেছেন। এবং এর আগে মির্জা ফখরুল সাহেব ছাত্র শিবির সম্পর্কে বলেছেন যে ছাত্র শিবির একটা হচ্ছে গোছানো দল। তো আমার আলাদাভাবে বলার কিছু নাই। এরপরে যদি আপনি মানে আমাদের কার্যক্রম কিভাবে এত গোছানো এটা যদি জানতে চান, তাহলে আমি কিছু বিষয় আমি বলতে চাই এখানে। সেটা হচ্ছে যে আমাদের জনশক্তি খুব বেশি নাই, কিন্তু আমাদের হয়তোবা জনসমর্থন অনেক বেশি। আমাদের জনশক্তি যতটুকুই আছে আমরা তাদেরকে পিউরিফাইং করি, তাদের জ্ঞানগত জায়গাটা তৈরি করার চেষ্টা করি, মূল্যবোধ তৈরি করার চেষ্টা করি, সাংস্কৃতিক জায়গা থেকে সে যেন পারফেক্ট হয় সেটা করার চেষ্টা করি। আমাদের এ পর্যন্ত আপনারা বলেন মানে এ পর্যন্ত ছাত্র শিবির সংঘর্ষ হয়েছে বা পদ নিয়ে সভাপতি সেক্রেটারির মধ্যে দ্বন্দ্ব হয়েছে বা হচ্ছে একই শাখার বা একই মহানগরের দুইটা গ্রুপ তৈরি হয়েছে, দুই গ্রুপই হচ্ছে পদ চাচ্ছে, এগুলো কি আপনারা কখনো দেখেছেন? এগুলো আপনি মানে কোনোভাবে ইতিহাস ঘাটলেও আপনি বের করতে পারবেন না, জোর করে চাইলেও বের করতে পারবেন না। তো সেইখানে একটা সংগঠন কেন্দ্র থেকে শুরু করে একেবারে হচ্ছে একটা ইউনিয়ন পর্যন্ত একটা ইশারায় চলে। একটা ওই যে সংবিধান, আমাদের যে সংবিধান নিজেদের আমরা যেটা সংবিধান তৈরি করেছি এবং আমাদের যে প্রত্যেকটা জনশক্তি তৈরি করার ক্ষেত্রে আমরা যেই বইগুলো তাদেরকে পড়াই, সেখানে ইসলামিক মূল্যবোধ, তারপর হচ্ছে রাজনৈতিক বিষয়গুলো, কোনটা হচ্ছে ন্যারেটিভ, কোনটা পজিটিভ, মানুষ কোনটাতে ভালো বলবে, মানুষের উপকার কিভাবে হবে, একটা ছাত্র তার ব্যক্তিগত লাইফ এবং একাডেমিক লাইফে কিভাবে ভালো করবে, দুইটার সমন্বয়ে কিভাবে একটা যোগ্য মানুষ হিসাবে গড়ে উঠবে, সকল কিছু আমাদের সাজানো আছে। এবং আমাদের শুধু এতটুকুই না, আমাদের জনশক্তিরা প্রত্যেকেই প্রতিদিনের রিপোর্ট রাখে। আমাদের রিপোর্টে প্রায় 8 থেকে 10টা কলাম আছে, যেখানে কোরআন হাদিস অধ্যয়ন, ইসলামী সাহিত্য অধ্যয়ন, তারপর হচ্ছে পাঠ্যপুস্তক অধ্যয়ন সে কত ঘন্টা করতেছে। এরপর সর্বশেষ আছে আত্মসমালোচনা। আত্মসমালোচনাটা কি? নিজেকে নিয়ে সমালোচনা করা। আজকে যে আমার একটা দিন গেল, এই দিনে আমি কয়জন মানুষের সাথে রাগ করে কথা বললাম, কয়টা ভালো কথা বললাম, এটা সে হয় ফজরের পরে নাইলে এশার পরে সে চিন্তা করবে। সে চিন্তা করবে যে আমার আজকের দিনে এই ভুলটা ছিল, এটা আমি আগামী দিন করব না। তো এই জায়গা থেকে আমি বলতে পারি যে এটা মানুষ বিবেচনা করে নেবে। আমাদের সংগঠনের সব কিছু ওপেন আছে। সংবিধান আপনি অনলাইনে সার্চ দিলে পাবেন, কর্মপদ্ধতি, এটা শুধু এখন না, বিগত 15 বছর থেকেই আমাদের এই বইগুলো PDF অনলাইনে আছে এবং কোন সিলেবাসে কি বই আছে এগুলো সব ওপেন, কোনো কিছু গোপন নাই। অনেক সময় বলছে জিহাদ বই এসে, কিন্তু আসলে মানুষ দূর থেকে বলছে, কাছে এসে দেখে না। এখন মানুষ কাছে আসতেছে, মানুষই বলবে আসলে এটা গোছানো সংগঠন কিনা। একটা অভিযোগ আছে আপনার বিরুদ্ধে, আপনি বলতে আপনার পরিবার পট পরিবর্তন আগ পর্যন্ত আপনাদের যে বাড়ির বিল্ডিং বা আশপাশের বাড়ির কাজকর্ম সেগুলো আপনারা বন্ধ ছিল, কিন্তু পট পরিবর্তনের পরে আপনার বাড়ির নাকি কাজ ধরা হয়েছে। আসলে এটা কি সত্য কিনা? আচ্ছা, আমাদের বাড়িতে হচ্ছে মোটামুটি আমাদের বাড়ির সামনে আমাদের বাড়িটা যেই এরিয়ার মধ্যে, সেই এরিয়াটা প্রায় 25 কাঠার মধ্যে। তো ব্যাপারটা হয়েছে যে সেখানে প্রায় 15-16 কাঠার উপরে আমরা ডেভেলপারকে দিয়ে দিছি। তারা এতদিন যাবত হচ্ছে এই কাজটা আমাদের মানে চুক্তি হয়েছে, আমাদের চুক্তিও আছে, চুক্তি হয়েছে আমাদের রিসেন্ট 2 বছরের মতো হয়েছে। এতদিন প্ল্যান পাস নিয়ে নানান ঝামেলা ছিল। তো আমরা চেষ্টা করছিলাম যে এটাতে কমার্শিয়ালও অ্যাড করার, কিন্তু কমার্শিয়ালটার জন্য আমরা ওয়েট করতেছিলাম যে কমার্শিয়াল স্পেস না দিলে, কারণ ডেভেলপারদের সিস্টেমটা হচ্ছে কমার্শিয়াল স্পেস ওনারা না পাইলে ওনারা তো কিন্তু ব্যবসা বাণিজ্য করতে পারে না। আর আমাদের তো টাকা পয়সা নাই যে আমাদের এই জায়গার মধ্যে এত বড় প্রজেক্ট আমরা করতে পারবো। সো আমরা এটা ডেভেলপারকে দিয়ে দিছি 60-40-তে। ঠিক আছে, ডেভেলপাররা কিছু কিছু জায়গায় 50-50% থাকে, কিছু কিছু জায়গায় 60-40, আমাদের ওইদিকে 60-40। তো আমরা তাদেরকে দিয়ে দিছি, তারা এতদিনে প্ল্যান পাস করছে, রিসেন্টলি তারা কাজ শুরু করতে পারছে। তবে এই কাজটা আমার মনে হয় যদি প্ল্যানটা আরও আগে পাস হয়ে যেত, তাহলে হয়তো বা আরও 1 বছর আগে থেকে আমাদের কাজটা শুরু হয়ে যেত। আমাদের শুধুমাত্র ওই প্ল্যান পাস এবং সিদ্ধান্ত, আমাদের
আপনি আপনি দেখেন 5 আগস্টের পর থেকে চাইলেই তো প্ল্যান পাস করা যাবে না, যাবে? প্ল্যান পাস করতে তো একটা নির্দিষ্ট সময় লাগে। তো প্ল্যান পাসটা নিশ্চয়ই আগে থেকে হচ্ছিল। তখন কি আমরা জানতাম 5 আগস্টে এই সরকার পতন হবে? কোনোভাবে কি আমরা জানতাম না তো, বা এরকম একটা পরিস্থিতি তৈরি হবে। আমাদের কার্যক্রম কিন্তু আগে থেকেই, এবং সেগুলো হচ্ছে মানে আপনারা যদি ভূমি অফিস বা রাজুক ওই জায়গাতে যান তাহলে সকল তথ্য পেয়ে যাবেন, আমরা কবে থেকে এটা সাবমিট করেছি, কবে থেকে এটার কাজ শুরু করেছি। তো এখানে আসলে লুকোচুরির কিছু নাই। আমরা আপনার কাছে আবার ফিরবো। আমি সাগর ভাইয়ের কাছে প্রশ্ন রাখতে চাই। সাগর ভাই, আপনার কাছে আমার প্রশ্ন, ছাত্রদল একটা আপনারা বলেন গোছানো সংগঠন, সরকার পতন হয়েছে, সেখানে পরবর্তীতে আপনারা সম্ভাব্য মানুষের মুখে মুখে আপনারা সম্ভাব্য সরকারে আসছেন। সেই ক্ষেত্রে যদি সরকার আপনারা আসেনও, আপনারা কি ছাত্রলীগের মতোই নিপীড়ন নির্যাতনে মানুষকে রাখবেন কিনা, বা আপনাদের ছাত্র দল কি একই পথের প্রতীক কিনা আপনারা? দেখেন, ছাত্রদল জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন। ছাত্রদল দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মা বলে সম্বোধন করে। আমাদের নেত্রী আপসহীন নেত্রী, ওনার রাজনৈতিক কর্মকাণ্ড থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ছাত্রদলটা পরিচালিত হচ্ছে। ছাত্রদল দীর্ঘ এই 17টা বছর হামলা, মামলা, খুন, গুম, অত্যাচারের শিকার এই স্বৈরাচার সরকারের কাছ থেকে। আমরা সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থে, সাধারণ মানুষের জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা রাজনীতিটা করি। আওয়ামী লীগ বা ছাত্রলীগ যেভাবে দেশের মধ্যে একটি একনায়কতন্ত্র, স্বৈরতন্ত্র কায়েম করেছিল, এইটা ছাত্রদল কোনোদিনও করবে না। ছাত্রদল যেহেতু জিয়াউর রহমানের আদর্শ বুকে লালন করে, ধারণ করে, আমরা সাধারণ মানুষের পাশে যেরকম 17 বছর ছিলাম, এই যে আমরা যে আন্দোলনটা করেছি, আপনি দেখেন রাজপথের মধ্যে, আমরা কিন্তু এই আন্দোলনটা কিন্তু সাধারণ মানুষের আন্দোলন ছিল। সাধারণ মানুষের দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে, আমরা আন্দোলন করেছি। বিদ্যুতের দাম বেড়েছে, আমরা আন্দোলন করেছি। দেশের মধ্যে দুর্নীতি হচ্ছে, আমরা আন্দোলন করেছি। ওভারঅল সাধারণ মানুষের যেখানে প্রবলেম, আমরা সেটা নিয়ে কিন্তু আন্দোলনটা করেছি। এই যে আমাদের ভোটাধিকার ফিরিয়ে চাওয়া, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা, স্বৈরাচার বিদায় হওয়া, রাতের ভোট দিনের ভোট রাতে হওয়া, এই যে এই বিষয়গুলো নিয়ে যে আমরা প্রতিবাদ করেছি কন্টিনিউয়াসলি, এই প্রতিবাদ করতে গিয়ে আপনি দেখবেন ছাত্রদলের নেতাকর্মীরা, আপনার কিন্তু ম্যাক্সিমাম ছাত্রদলের নেতাকর্মীরাই কিন্তু আপনার নির্যাতনের শিকারটা হয়েছে বিএনপির অঙ্গ সংগঠন বা আদার্স দলগুলোর মধ্যে। তো ছাত্রদলটা সাহসী সংগঠন। আমরা সবসময় জনগণের পারপাস সার্ভ করেছি, এবং জনগণের যেটা চাওয়া সেটাই হচ্ছে আমাদের চাওয়া। আমরা কখনোই ছাত্রলীগের এই সন্ত্রাসী কর্মকাণ্ড, এই চুরি বা ওই ছাগল চুরি বা ওই হল চরদখলের মতো ন্যায় হল দখল করা, এইসব কর্মকাণ্ডে ছাত্রদল কখনোই বিশ্বাস করে না। দল তো দেখলাম, আমরা একটা মিডিয়ায় দেখলাম কালকে না সম্ভবত পরশুদিন একটা গাড়ি আটক করছে, সেখানে তাকে আইন শৃঙ্খলা বাহিনী আটক করেছেন। আসলে ছাত্রদল আর ছাত্রলীগ এটার ভিতরে তফাৎ কি, এটা আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম। তফাৎটা হচ্ছে ছাত্রদল, আপনাকে তো বললামই যে ছাত্রদল সাধারণ মানুষের জনগণের পালস নিয়ে কাজ করে এবং জিয়াউর রহমানের আদর্শ নিয়ে কাজ করে, দেশনায়ক তারেক রহমানের দেশে কাজ করে। ছাত্রদলের আর ছাত্রলীগের পার্থক্যটা হচ্ছে যে ছাত্রদল কখনোই সন্ত্রাসী কোনো কার্যক্রমকে প্রশ্রয় দেয় না, ছাত্রদল কখনোই অন্যায়কে প্রশ্রয় দেয় না, ছাত্রদল কখনোই দখলবাজি বা চাঁদাবাজি এগুলোকে প্রশ্রয় দেয় না। ছাত্রদল সবসময় সাধারণ ছাত্রদের পক্ষে কাজ করে, সাধারণ ছাত্রদের পক্ষে কথা বলে এবং সাধারণ জনগণের পক্ষে কথা বলে। ঠিক উল্টোটা হচ্ছে ছাত্রলীগ। সাগর ভাই, একটা কথা আমরা শুনি সবসময় বলতে 5 আগস্টের পর থেকে ইতিপূর্বে আপনার কোনো গাড়ি ছিল না, আপনি গাড়ি ব্যবহার করতেন না, কিন্তু পট পরিবর্তনের পর কি এমন হলো আপনি নতুন গাড়ি কিনেছেন, এমন একটা গুঞ্জন আছে। আসলে আপনার এই গাড়ি কেনার ব্যাখ্যাটা আমরা একটু জানতে চাচ্ছিলাম। দেখেন, প্রথমেই আমি আপনাকে একটা বলি যে ইতিপূর্বে আমার কোনো গাড়ি ছিল না, সত্য। 5 আগস্টের পরে আমার কোনো গাড়ি নেই, এটাও সত্য। আচ্ছা, এখন
এই কথা বলতে গেলে আমাকে প্রথমেই বলতে হয় যে দেখেন আমি কিন্তু পারিবারিকভাবে অসচ্ছল না। আমার আমাদের যে এলাকাটা, এই এলাকাটা হচ্ছে আপনি খোঁজ নিলে পাবেন, আমাদের পুরো এলাকাটার নাম কিন্তু কাশেমপাড়া, যেটা হচ্ছে আমার বাবার নামে। আমাদের একটা পারিবারিক ঐতিহ্য রয়েছে। আমার বাবার এবং আমার দাদার কাছ থেকে আমাদের যে সম্পদগুলা, এগুলা যদি আপনার এরকম 10-12টা সম্পদের থেকে একটা সম্পদ বিক্রি করলে এরকম 10টা গাড়ি কিনা যাবে। কিন্তু যেহেতু আমার বাবা 2004 সালে মারা গিয়েছে, বাবা ছাড়া আমাকে মানুষ হতে হয়েছে। আমার মা আমাকে খুব কষ্ট করে পড়াশোনা করিয়েছে। কষ্ট করে বলতে আমি তো বুঝতাম না, দুষ্টামি করতাম, শাসন করে লাঠি দিয়ে পিটাইতো, মানে বিভিন্নভাবে আমাকে মানুষ করেছে মা, যে পড়াশোনা করতে হবে। বাবা যেহেতু নেই, মার উপর দায়িত্বটা এসে পড়েছিল। তো পড়াশোনা করে আমি গ্র্যাজুয়েশন করেছি, গ্র্যাজুয়েশন করে অ্যাডভোকেট হয়েছি। আজকে আমি নারায়ণগঞ্জ জজ কোর্টের মেম্বার। তো বাবা যেহেতু নেই, বাবা না থাকলে মাথার উপর বট গাছ থাকে না। সম্পদ থাকলেও চিন্তা হয় যে গাড়ি কিনে ওই বাড়ি বিভিন্নভাবে নষ্ট করব টাকা, এগুলা ভাই পারিবারিক থেকে শিক্ষা পাইনি। কিছু ব্যবসা করব, হালাল উপায়ে কিছু টাকা কামাবো, আল্লাহ যদি সম্পদ দেয় তখন না হয় একটা সময় গাড়ি কিনবো। 5ই আগস্টের পরে আমি যে বিভিন্ন জায়গায় গিয়েছি বা যাচ্ছিলাম, দেখা যায় 5ই আগস্ট হয়ে গিয়েছে, মানুষের মনে একটা চলে আসছে যে না, বিএনপি ক্ষমতায় চলে আসবে, কারণ স্বৈরাচার গিয়েছে। না না, গিফট না, ব্যাপারটা গিফট না, ক্লিয়ার করি, গিফট না। আমার বড় ভাই ব্যবসায়ী, চাচাও ব্যবসায়ী। তা আমি বড় ভাইকে বললাম, ভাইয়া আমাকে একটা গাড়ি ভাড়া করে দাও, আমি একটু চলি, তো চলাচলের জন্য লাগে। তো দেখা যাচ্ছে যে এই যে আমি আজকে যে আপনাদের এখানে আসছি, একটা হাইয়েস্ট নিয়ে আসছি ভাঙাচুরা, আপনি নিচে গিয়ে দেখবেন, ভাড়া করে নিয়ে আসছি। তো বিষয়টা হচ্ছে গাড়ি কেনার মতো মন মানসিকতা আছে, পারিবারিক অবস্থানও আছে, কিন্তু কিনিনি। না কিনতেই আমি গাড়ি কিনে ফেলেছি। এটা হচ্ছে কি, আমি আপনাকে বলি, ওই যেটা রাকিব ভাই বললো যে দূর থেকে একটা জিনিস দেখা যায় একরকম, কাছে আসলে দেখা যায় আরেক রকম। আপনার মানুষের অনেক গুঞ্জন থাকে। মানুষ যখন আপনার সাথে আমার মত মিল হবে না, বা আমার দিকে যখন মানুষ যখন ভিড়বে বেশি, আমাকে মানুষ ভালোবাসবে বেশি, একটা পক্ষ সে হিংসা করবে, এটাই স্বাভাবিক। আপনি দেখেন পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ কে ছিল? হুজুর ইসলাম। তার মতো ভালো মানুষ কিন্তু কেউ ছিল না। তাকেও কিন্তু তার চাচা আবুল আহাব কিন্তু তাকে দেখতে পারতো না, এবং তার কর্মকাণ্ডে সে বিরোধিতা করতো। তা আমার বিরুদ্ধে থাকবে না? আমারও তো এরকম শত্রু থাকবে, যারা আমাদের নিয়ে গুঞ্জন উঠাবে আমাকে নিয়ে, যে সাগর ভাই গাড়ি করেছে, সাগর ভাই বাড়ি করেছে। কিছুদিন পরে শুনবেন দুবাই মালয়েশিয়াতে বাড়ি করে ফেলেছি। আসলে সাগর ভাইয়ের কোনো গাড়ি নাই, এই তো। আচ্ছা, আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন। এখানে ছাত্র শিবিরের রাকিব ভাই আছেন, উনি ছাত্র শিবিরের রানিং কমিটির সভাপতি, আপনি সাবেক সভাপতি। 5 আগস্টের পর থেকে আপনাদের জাতীয়বাদী দল বিএনপির কিছু সংখ্যক নেতাকর্মীর কর্মকাণ্ডে মানুষের মুখে একটা কথা এখন সবসময় শোনা যায়, যে ছাত্র দল বিএনপি বা সংগঠন যারাই আছে তার থেকে জামাত শিবির বা ছাত্র শিবিরের প্রাধান্য বেশি, বা তারা সামনে সরকার গঠনের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আসলে আপনাদের প্রতি মানুষের এমন অনীহা, ছাত্র শিবির বা জামাতের প্রতি একটা আগ্রহ, এটার কারণটা হিসেবে আপনি কি মনে করেন? দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাত শিবির দুই রকম সংগঠন। জামাত শিবিরের বা জামাত বা শিবির, এদের পলিটিক্যাল পলিসি একরকম, আমাদের বিএনপির পলিটিক্যাল পলিসি আরেক রকম, সাংগঠনিক বা ওই যে সংবিধান ভিন্ন, টোটালি ভিন্ন। কিন্তু আমরা আবার একটা দিকে, যেটা হচ্ছে যে সাধারণ জনগণের ম্যান্ডেট নিয়ে কাজ করি। তাদের অনেক কৌশল থাকতে পারে, যেটা রাকিব ভাই বলেছে, আমাদের আবার নির্দেশনা থাকে ওরকম। তো আমরা যেহেতু এই যে 17টা বছর, এই যে স্বৈরাচার সরকারকে বিদায়ের মধ্যে, যেমন ছাত্র দল বা বিএনপি, জামাত ইসলাম, ছাত্র শিবির সহ অন্যান্য সবার অবদান কিন্তু রয়েছে। আমরা কিন্তু এককভাবে কখনোই, আমাদের ভাই বলে গিয়েছে যে ক্রেডিট কিন্তু আমরা কেউই নেই না, ছাত্র শিবির নেয় না, ছাত্র দল নেয় না। এখানে সবচেয়ে বড় ক্রেডিট যদি কারো থাকে, সেটা হচ্ছে সাধারণ জনগণের। সাধারণ জনগণ যদি এভাবে না নামতো, এই স্বৈরাচার সরকার যেভাবে তার প্রভাব বিস্তার করেছিল, নামানো হয়তোবা খুব আরও সময় লাগতো, কষ্ট হতো। সাধারণ মানুষ বেশি নেমেছে, এই জন্য সাধারণ মানুষ হত্যা হয়েছে, যেটা একটু আগে ভাই বলল। এখন দেখেন, যেহেতু আমরা ওপেনলি রাজনীতিটা করেছি, তো আমাদের নেতাকর্মীদের উপর অত্যাচারটা খুব বেশি এসেছে। এইগুলা আপনার দেখা যাচ্ছে যে গলদখল,
এক ভাইকে না পেয়ে আরেক ভাইকে নিয়ে যাওয়া, তারপরে হচ্ছে হত্যা করা, মায়ের সন্তানদের মায়ের কোল খালি করা, গুম করা, বিভিন্নভাবে মানে প্রচণ্ড নির্যাতনের শিকার এই বিএনপি দলের নেতাকর্মীরা এবং ছাত্র দলের নেতাকর্মীরা। এইটার আপনি দেখেন এই 17 বছর নির্যাতনের একটা মানে রেশ থাকে না 5ই আগস্টের পরে, রাগ, ক্ষোভের বহিঃপ্রকাশ। এটার জন্য কিন্তু নেতাকর্মীরা যে হ্যাঁ আমাকে মারছিল আমি এটা দেখব, এরকম কিন্তু একটা প্রতিক্রিয়া চলে আসছিল। প্রতিক্রিয়া এটা 17 বছরের নির্যাতনের, আওয়ামী নির্যাতনের প্রতিক্রিয়া। দেশনায়ক তারেক রহমান উনি খুব বিচক্ষণ নেতা, আমাদের সাংগঠনিক অভিভাবক। যখন দেখলেন যে এই প্রতিক্রিয়া যদি বেশি বেড়ে যায় সাধারণ জনগণও এটাতে এফেক্ট হতে পারে, সাথে সাথে উনি হার্ড লেনে চলে গেলেন। আপনি দেখবেন আজকে পর্যন্ত 2-1 দিন পরই কিন্তু নেতাকর্মীরা আপনার বহিষ্কার হচ্ছে, স্থায়ী বহিষ্কার, শোকজ চলতেই আছে একদম কন্টিনিউয়াসলি। এটা হচ্ছে কি দেখেন, অন্যায় বা কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আশ্রয় প্রশ্রয় দেয় না, বিশ্বাস করে না, এবং দেশনায়ক তারেক রহমান এটাকে কোনো প্রশ্রয় দেয় না। এই কারণে দেখা যাচ্ছে যে আপনার নিয়ন্ত্রণ করার যে ব্যাপারটা সেটা কিন্তু এখনো পর্যন্ত স্ট্রংলি চলতেছে। যেখানেই প্রবলেম হচ্ছে সাথে সাথে বহিষ্কার করা হচ্ছে। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেহেতু সাধারণ জনগণের কথা বলে এবং জনগণের উন্নয়ন, জনগণের ম্যান্ডেট নিয়ে রাজনীতি করে, সুতরাং এমন কোনো কাজ যদি কোনো কোথাও হয় সেটা মানে অনাকাঙ্ক্ষিত কোনো ব্যক্তি যদি করে সেই ব্যক্তির দায় কিন্তু দল নিবে না। আমাদের একটা স্লোগান আছে যেটা হচ্ছে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। তো সুতরাং এই হচ্ছে একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে দেখেন, কে জনপ্রিয় না এটা কিন্তু আমরা কেউই চেয়ারে বসে ডিসাইড করতে পারবো না। এটার একটা ডিসাইডের সিস্টেম আছে, সেটা হচ্ছে নির্বাচন। আপনি যখন একটা ফেয়ার ইলেকশন দিবেন, জনগণ যখন সেখানে ফেয়ারলিভাবে ভোট দেওয়ার একটা অপরচুনিটি পাবে, তখন সে তার মানে চুজেবল পার্সন, যে আমি তাকে ক্ষমতার মধ্যে বসালে বাংলাদেশ নিরাপদ থাকবে, তখন এটা বসাবে। এখানে আপনি কোনো একটি ঘটনা, কোনো একটি বিষয়কে নিয়ে আপনি টোটালি জনপ্রিয়তার মাপকাঠিতে মাপতে পারবেন না। যেহেতু দল জাতীয়তাবাদী দল এবং ছাত্রদল নির্যাতনের শিকার হয়েছে বেশি, খুন-গুমের শিকার হয়েছে বেশি, সে কারণে হয়তো কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। ওটার কারণে হয়তোবা আপনার কাছে মনে হতে পারে যে না হয়তোবা দুই দলের কম্পেয়ারটা একটু করলে একদিকে পাল্লা ভারী একদিকে পাল্লা বেশি, ব্যাপারটা এরকম না। আপনাকে ওভারঅল সামগ্রিকভাবে দেখতে হবে যে না আসলে জনগণ কাকে চুজ করে, জনগণ কাকে ভোটের মাধ্যমে নির্ধারণ করে। আমরা আবারও রাকিব ভাইয়ের কাছে ফিরে যাই। রাকিব ভাই, আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্নটা থাকবে, এরপর আমরা আমাদের টক শো এখানেই সমাপ্ত করব। সেই ক্ষেত্রে আপনার কাছে আমার শেষ প্রশ্নটা হচ্ছে, জামাতে ইসলাম যদি কখনো ক্ষমতায় আসে অদূর ভবিষ্যতে বা সামনের ত্রয়োদশ নির্বাচনে, আপনারাও কি ছাত্রলীগের মতোই কর্মকাণ্ড করবেন কিনা? যেমন ছাত্রলীগ মানুষের উপর নিপীড়ন, নির্যাতন, অত্যাচার করত, যার কারণে এই সংগঠনটাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তা আপনাদের ক্ষেত্রেও কি সেম ঘটনাই হবে কিনা, বা আপনারা কি ছাত্রলীগের মতো কর্মকাণ্ড করবেন কিনা? আপনারাও করবেন কিনা এই কথাটাই আমার একটু দ্বিমত আছে। আপনারাও হবে না, আপনারা হতে পারে, আপনারাও হয় তাদের ক্ষেত্রে যারা ইতিপূর্বে মানে ছাত্রলীগের কর্মকাণ্ড যদি কেউ করে থাকে ইতিপূর্বে, সেটা হইতে পারে। সেই ক্ষেত্রে আপনি আমাকে বলতে পারেন যে আপনারাও, কিন্তু এটা প্রশ্ন করতে পারেন যে ছাত্রলীগ বা আওয়ামী লীগ যে ধরনের কর্মকাণ্ড করে গেছে গত 15 বছরে, আমরা যদি কোনোভাবে ক্ষমতায় আসি আমরা করব কি না, এটা আসতে পারে প্রশ্ন। তো সেক্ষেত্রে মানে এটা খুবই ক্রিস্টাল ক্লিয়ার যে বিগত সময়ে এমন কখনো মানে সাপোজ ধরেন ছাত্রলীগ যেগুলো করে গেছে, চাঁদাবাজি, টেন্ডারবাজি, গুম, খুন, হল দখল, ঠিক আছে, এই জাতীয় কোনো বিষয়ের সাথে 2001 সালেও জামাত বিএনপি একসাথেই ক্ষমতায় ছিল। ছাত্র শিবিরের ব্যাপারে এরকম কোনো প্রমাণ সহ কোনো বিষয় কখনো ছিল কিনা? একটা দল চাঁদাবাজি করে না, একটা দলের থেকে যে কয়জন মন্ত্রী ছিল তাদের ব্যাপারে 1 টাকার দুর্নীতিও কখনো প্রমাণ করতে পারে নাই এই শেখ হাসিনা সরকার। তারা যুদ্ধ অপরাধের একটা মিথ্যা অভিযোগ দিয়ে তাদেরকে জুডিশিয়াল কিলিং করছে, কিন্তু দুর্নীতির একটা অভিযোগও যাদের ব্যাপারে দেখাইতে পারে নাই। তাহলে আপনি বিবেচনা করেন যে তারা নৈতিক জায়গা থেকে কতটা সৎ হইতে পারে। এবং আমাদের আমির সাহেব বলছে যে আমাদের প্রত্যেকের পকেট হচ্ছে এক একটা ব্যাগ,
আমরা নিজেরা একেবারে কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে আমাদের একজন মানে কর্মী পর্যন্ত মাসিক একটা এয়ানত 5 টাকা কেউ পারে সামর্থ্যের আলোকে আমরাই সংগঠন পরিচালনা করি। সুতরাং আমাদের ছাত্রলীগের মতো ওই যে এই খুনগুলো হয় কখন, যখন চাঁদাবাজি করতে গিয়ে দেখা গেছে আমার থেকে অমুক গ্রুপ বেশি নিয়ে যাচ্ছে, তখনই একটা ক্ল্যাশ হয়, মারামারি হয়, এটাকে ঝামেলা হয়, তখনই মানুষ হত্যা হয়। হলগুলোর মধ্যে প্রভাব ওর থেকে আমার বেশি, এগুলো নিয়ে হচ্ছে ঝামেলা হয়। তো যেখানে আমাদের মানে চাঁদাবাজির কোনো চিন্তা নাই বা ইতিপূর্বে আমাদের ব্যাপারে এই জাতীয় কোনো প্রমাণ কেউ কখনো দেখাইতে পারে না, আমি চ্যালেঞ্জ করলাম এখান থেকে যদি কেউ প্রমাণ কখনো দেখাইতে পারে। তো একটা সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিদের ব্যাপারেও কখনো দুর্নীতি নেই, এবং একজন কর্মী পর্যন্ত চাঁদাবাজি, টেন্ডারবাজি, নারী ধর্ষণ এই জাতীয় কোনো বিষয়ের সাথে কোনোভাবেই কখনো সম্পৃক্ত ছিল না, কোনো প্রকার মাদকের সাথে সম্পৃক্ত ছিল না। এই সংগঠনটা কিভাবে ছাত্রলীগের মতো, আসলে এটা তো ইনজাস্টিস হয়ে যায়। মানে ছাত্রলীগের সাথে মানে কিভাবে আপনার মানে তুলনা করা যায়, অন্য কোনো দলের সাথে যদি তুলনা করা হইতো তাহলে একটা ব্যাপার ছিল, কিন্তু ছাত্রলীগ মানে ইটস কোয়াইট ইম্পসিবল। এটা আসলে কোনোভাবেই সম্ভব না, এটা আসলে তুলনার আসলে মানে কোনোভাবেই যোগ্য না। আপনাদের অসংখ্য ধন্যবাদ রাকিব ভাই, আপনি আপনার ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন, এবং সাগর ভাই আপনি আপনার ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবার কখনো একসাথে বসবো, একটা টক শো আলাপ করবো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের আজকের এই টক শোর এখানে সমাপ্তি ঘোষণা করছি। আমাদের আজকের অতিথি যারা ছিলেন তাদেরকে আমরা ধন্যবাদ জানিয়ে এই টক শোর সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।